ছাত্রছাত্রীরা, আমি অরিত্র স্যার ছায়া প্রকাশনীর এই স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথককরণের একটি টপিক আংশিক পাতন এবং পেট্রোলিয়াম পরিশোধন নিয়ে আলোচনা করব। তবে আমি রেকমেন্ড করব এই ক্লাস চলাকালীন তোমরা ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটি তোমাদের পাশে খোলা রেখো। এর ফলে এই টপিক সংক্রান্ত যেসব কনসেপ্টগুলো রয়েছে সেগুলো তোমাদের আরও স্বচ্ছ হবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। তাহলে চলো দেখে নিই আংশিক পাতনের মূলনীতি কী। আংশিক পাতনের মূলনীতির সাথে সাথে যদি আমরা আংশিক পাতনের সংজ্ঞাটিকে যাচাই করতে চাই, তাহলে দেখো এক্ষেত্রে বলা হয় পরস্পর দ্রবণীয় দুই বা ততোধিক তরলের সমসত্ব মিশ্রণে, মানে কি, যে মিশ্রণটাকে নিয়ে আমি তাদের উপাদানগুলোকে পৃথক করতে চাইছি, সেক্ষেত্রে উপাদান দুটি যদি সমসত্ব মিশ্রণ গঠিত হয়, মানে তারা যেন সম্পূর্ণরূপে মিশে যায়, সেক্ষেত্রে তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি অপেক্ষা কম হলে, মানে আমি তরল এ নিয়েছি, তরল বি নিয়েছি, যেমন ধরো আমি এখানে লিখে দেখাই, তরল এ নিয়েছি, তরল বি নিয়েছি, নিয়ে একটি মিশ্রণ আমি তৈরি করেছি। এই মিশ্রণের মধ্যে তরল এ এর স্ফুটনাঙ্ক ধরে নাও 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তরল বি এর স্ফুটনাঙ্ক 55 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দুটি তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য কত? 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই শর্ত অর্থাৎ 20 ডিগ্রির কম স্ফুটনাঙ্কের পার্থক্য যদি 20 ডিগ্রির কম হয়, তবে সেক্ষেত্রে আমরা আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে, এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটাকে মার্ক করেও নিতে পারো বা মনেও রাখতে পারো, আংশিক পাতন স্তম্ভ ব্যবহার করে বারবার বাষ্পায়ন ও ঘনীভবনের মাধ্যমে মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করতে পারি। তাহলে এবার আমাদের সেকেন্ড প্রশ্ন আসে, আংশিক পাতন স্তম্ভ জিনিসটা কি এবং কেনই বা এখানে বারবার ঘনীভবন এবং বাষ্পায়ন ব্যবহৃত হচ্ছে। তাহলে চলো এখন আমরা আংশিক পাতনের মূল নীতি বা এর কার্যপ্রণালী, যন্ত্রাদির সজ্জা, কিভাবে কোন যন্ত্রটি কোথায় লাগানো হয় সেই সম্পর্কে একটু ধারণা লাভ করি। ছাত্রছাত্রীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আংশিক পাতনের যন্ত্রসজ্জা। তোমরা এখানে নোটিস করবে পাতনের যন্ত্রসজ্জার সাথে এর অনেক কিছুর মিল আছে। যেমন দেখো, সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিপদ স্ট্যান্ড রয়েছে, যেটা আমাদের পাতন ফ্লাক্সটাকে ধারণ করতে ব্যবহৃত হয়। এরপরে এখানে একটা বুনসেন বার্নার রয়েছে, যেটা আমাদের মিশ্রণকে উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। সেই সাথে এখানে আমাদের পাতন ফ্লাস্ক রয়েছে। এই পাতন ফ্লাস্কেই আমরা মিশ্রণকে ঢালি এবং এরপরে এখানের থেকেই আমাদের মিশ্রণ উত্তপ্ত হয়। এরপরে নতুন যে সংযোজন, সেটা হচ্ছে এই লম্বা অংশটি। এই অংশটিকে বলা হয় আংশিক পাতন স্তম্ভ। এর কাজ কি? এই আংশিক পাতন স্তম্ভে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু এরকম কাচের বল রয়েছে। তাহলে কি হলো? আংশিক পাতন স্তম্ভ আর কিছুই না, একটি কাচের নল, যার মধ্যে কিছু কাচের বল থাকে। আর কি থাকে? আর থাকে দুখানা ছিদ্র বা নির্গমন পথ বা বহির্পথ, যাই বলো তোমরা। এর মধ্যে একটি অংশ কর্ক দ্বারা বন্ধ করা থাকে এবং এই কর্কের মধ্যে দিয়ে একটি থার্মোমিটার প্রবেশ করানো থাকে। থার্মোমিটার কেন দেওয়া থাকে? যাতে যে বাষ্পটা নির্গত হচ্ছে সেই বাষ্পটার কতটা তাপমাত্রা সেটা আমরা এখান থেকে যাতে ধরতে পারি। এছাড়া আরেকটা থাকে নির্গম পথ, এইখানে সরু, যেটা অ্যাজ ইউজুয়াল পাতনের মতোই শীতক যন্ত্রের মধ্যে দিয়ে যায়। শীতক যন্ত্র কি তোমরা ইতিমধ্যেই জানো। শীতক যন্ত্র হচ্ছে কিছুই না, একটা কাচের নল, যার মধ্যে আমরা ঠান্ডা জল চালনা করে পারিপার্শ্বিক ব্যবস্থাটিকে ঠান্ডা করতে পারি। এর কাজ কি? এইখান থেকে যে বাষ্পটা এসে শীতক যন্ত্রে জমা হচ্ছে, সেই বাষ্পটা এখানে ঘনীভূত হয়। ঘনীভূত হওয়ার পরে সেটা পুনরায় বাষ্প থেকে তরলে পরিণত হয়।
এরপর সেই তরল এসে আমাদের গ্রাহক পাত্রে জমা হয়। তাহলে পাতনের সাথে আংশিক পাতনের মূল পার্থক্য কেবলমাত্র এই আংশিক পাতন স্তম্ভ। ঠিক আছে, এই আংশিক পাতন স্তম্ভই একমাত্র যেখানে বারবার বাষ্পায়ন এবং ঘনীভবনের প্রক্রিয়াটি চলতে থাকে। সেইটি সম্পর্কে তাহলে এখন একটু বুঝে নেওয়া যাক। মনে করো আমি যে উদাহরণটা আগে দিচ্ছিলাম, এ এবং বি দুটি তরল নিয়ে আমি একটি মিশ্রণ তৈরি করেছি। এর মধ্যে এ তরলের স্ফুটনাঙ্ক 40 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বি তরলের স্ফুটনাঙ্ক 55 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এদের স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রির কম। তাহলে আমরা যতদূর জানি আংশিক পাতনের মাধ্যমে এদের আমরা পৃথক করতে পারবো। কিন্তু কিভাবে? দেখো, এখন এই পাতন ফ্লাস্কের মধ্যে কি রয়েছে? এ এবং বি। ঠিক আছে, এখন আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতে শুরু করলাম, একটা সময় আসবে যখন তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছাবে। 40 ডিগ্রিতে যখন তাপমাত্রা পৌঁছাবে তখন এ তরলটি বাষ্পীভূত হতে শুরু করবে। কিন্তু আমরা যেটা জানি যে কেবলমাত্র এ তরলই বাষ্পীভূত হবে না। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে বাষ্পটা তৈরি হবে তার মধ্যে অধিকাংশটা এ তরল থাকলেও তার মধ্যে কিন্তু বেশ খানিকটা তরল বিও থাকবে। এইখানে যে বাষ্পটা এসে এই আংশিক পাতন স্তম্ভে প্রবেশ করবে তার মধ্যে কিছুটা এ রয়েছে, কিছুটা বি রয়েছে। এই অবধি বোঝা গেল। এবার এই তরল দুটি বা তরলের বাষ্প দুটি, তরল নয় তরলের বাষ্প দুটি যখন এই আংশিক পাতন স্তম্ভের মধ্যে থেকে ওপরে ওঠার চেষ্টা করবে তখন এই কাচের বলের সংস্পর্শে এসে তাদের তাপমাত্রা কমতে থাকবে। এর ফলে কি হবে জানো? এর ফলে তরল বি যে বাষ্পটা তৈরি করেছিল সেই বাষ্পটা আগে ঘনীভূত হবে, ঘনীভূত হয়ে পুনরায় তরলে পরিণত হয়ে আবার এই আগের পাতন স্তম্ভে ফিরে আসবে। কিন্তু এই তরলের স্ফুটনাঙ্ক যেহেতু কম, এটি কিন্তু সহজে ঘনীভূত হবে না। ঘনীভূত শুরুর দিকে হবে, কিন্তু অত সহজে নয় যত সহজে বি তরল ঘনীভূত হচ্ছিল। তাহলে কি হলো? এখান থেকে এ এবং বি উভয় তরলই বাষ্পীভূত হয়েছে। এই কাচের বলগুলির সংস্পর্শে এসে বি তরলের বাষ্প আগে ঘনীভূত হয়ে আবার পাতন ফ্লাস্কে ফিরে আসলো। কিন্তু এ তরলের বাষ্প অত সহজে ঘনীভূত হলো না, সে কিন্তু পাতন ফ্লাস্ক বেয়ে ওপরের দিকে উঠতে থাকলো। এইভাবে ধাপে ধাপে বাষ্পায়ন ঘনীভবন, বাষ্পায়ন ঘনীভবন এই পদ্ধতির মাধ্যমে একসময় আমরা দেখতে পারবো যে এই কাচের বলগুলোর ওপরে যে বাষ্পটা আসলো সেই বাষ্পটার মধ্যে কেবলমাত্র এ তরলের বাষ্পই রয়েছে, কোনো রকম বি তরলের বাষ্প ওপর অবধি এসে পৌঁছাতে পারেনি। তারপরে এ তরলের বাষ্প শীতক অংশে যাবে, ঘনীভূত হয়ে গ্রাহক পাত্রে জমা হবে। এইভাবে ক্রমবর্ধমান বাষ্পায়ন ঘনীভবনের মাধ্যমে আমাদের আংশিক পাতন স্তম্ভের মধ্যে তরল এ তরল বি থেকে সম্পূর্ণরূপে পৃথকীকৃত হয়। তাহলে পদ্ধতিটা আশা করি তোমাদের বোঝা গেল। এবার আমরা তাহলে একটু দেখে নিই এই সমস্ত কিছুর বেসিসে আংশিক পাতনের মূল নীতিটি কিভাবে প্রকাশ করা যায়। তাহলে দেখো, আংশিক পাতনের নীতি বলতে কি বোঝাচ্ছে? কোনো নির্দিষ্ট চাপে, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি দেখেছি অনেক ক্ষেত্রে যখন তোমরা এই ধরনের প্রশ্নের উত্তর দাও তখন এই ছোট ছোট ডিটেলসগুলো কিন্তু লিখতে ভুলে যাও। নির্দিষ্ট চাপে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। কোনো নির্দিষ্ট চাপে যখন ভিন্ন স্ফুটনাঙ্কের দুই বা তার বেশি সংখ্যক তরলের মিশ্রণের স্ফুটন হয়, কিরকম তরল? অবশ্যই মনে রাখবে উপাদান তরলগুলির স্ফুটনাঙ্কের পার্থক্য 20 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, তখন উৎপন্ন বাষ্পের মধ্যে অপেক্ষাকৃত বেশি উদ্বায়ী, উল্টোভাবে বললে কি বলতে পারি, নিম্ন স্ফুটনাঙ্কের যে তরল যত বেশি উদ্বায়ী হবে তার স্ফুটনাঙ্ক তত কম হবে। তাহলে বেশি উদ্বায়ী উপাদানের বা নিম্ন স্ফুটনাঙ্কের উপাদানের আপেক্ষিক পরিমাণ কম উদ্বায়ী বা বেশি স্ফুটনাঙ্কের বা অপেক্ষাকৃত বেশি স্ফুটনাঙ্কের তরলের তুলনায় বেশি হয়। মানেটা কি আমি আরেকবার বলে দিই তোমাদের বুঝিয়ে। যে উদাহরণটা আমি দিচ্ছিলাম
যে এ এবং বি তরল যদি থাকে, এর স্ফুটনাঙ্ক 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর বি এর স্ফুটনাঙ্ক 55 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে প্রথমে যে বাষ্পটা উৎপন্ন হবে তার মধ্যে এ তরলের পরিমাণ অনেক বেশি হবে। কার তুলনায়? বি তরলের তুলনায় আপেক্ষিক পরিমাণ কিন্তু এদের বেশি হবে। আংশিক পাতন স্তম্ভের মাধ্যমে বারংবার বাষ্পায়ন এবং ঘনীভবনের প্রক্রিয়ার দ্বারা আমরা সর্বশেষে যে তরলটি গ্রাহক পাত্রে পাবো সেখানে বিশুদ্ধ এ তরলই থাকবে। ঠিক আছে, এটাই কিন্তু আংশিক পাতনের মূলনীতি। আর কি বলছে দেখো, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান সবচেয়ে আগে বেরোবে এবং সর্বোচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট উপাদান যেটি থাকবে সেটি কিন্তু এক্ষেত্রে সব শেষে পাতিত হবে। আংশিক পাতনের মাধ্যমে কখনো কখনো এমনও হয় যে 3-4টে তরল যদি মিশে একটি মিশ্রণ তৈরি করে, তাহলে আমরা প্রত্যেকটি উপাদানকে আলাদা আলাদা করে গ্রাহক পাত্রে কিন্তু জমা করতে পারি। আংশিক পাতনের এটাই সবচেয়ে বড় সুবিধা, যে আংশিক পাতনে খুব কাছাকাছি উষ্ণতা বা খুব কাছাকাছি স্ফুটনাঙ্ক বিশিষ্ট একাধিক তরলের মিশ্রণ থেকেও আমরা প্রত্যেককে আলাদা করতে পারি। তাহলে এখন আমরা জেনে নিই আংশিক পাতনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে। যেরকম আমি বলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ আলকাতরা থেকে বেনজিনকে পৃথক করতে, অর্থাৎ আলকাতরা এবং বেনজিন এই দুটোই সাধারণত কিন্তু পেট্রোলিয়ামজাত পদার্থ। এদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি। এদের মিশ্রণ থেকে যদি এদের কখনো পৃথক করতে হয়, সেটা পাতন পদ্ধতিতে করা সম্ভব নয়। পাতন পদ্ধতিতে আমরা করতে পারবো, কিন্তু সেক্ষেত্রে আমরা যে বেনজিনটা পাবো তার মধ্যে বেশ খানিকটা আলকাতরা কিন্তু মিশে থাকবে। কখনোই আমরা সেক্ষেত্রে একদম পিওর বেনজিন এবং একদম পিওর আলকাতরা পাবো না। সেটা যদি আমাদের পেতে হয় তাহলে অবশ্যই আংশিক পাতন পদ্ধতির প্রয়োগ করতে হবে। এছাড়া দেখো, পেট্রোলিয়াম থেকে পেট্রোল, কেরোসিন, ডিজেল প্রভৃতিকে আলাদা করতে, এই অংশটি নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। এছাড়া তরল বায়ু থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেরকম অক্সিজেন, আর্গন, নাইট্রোজেন, এবং তোমরা লক্ষ্য করে দেখো এদের স্ফুটনাঙ্ক কত কাছাকাছি। অক্সিজেনের স্ফুটনাঙ্ক -182, আমি বড় করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে অক্সিজেনের স্ফুটনাঙ্ক। আর্গনের স্ফুটনাঙ্ক কত? এটা লিখে দিলাম অক্সিজেনের। আর্গনের স্ফুটনাঙ্ক হচ্ছে -185.7 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে তোমরা বুঝতে পারছো, মানে প্রায় 2.9 বা 3 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচারের পার্থক্য স্ফুটনাঙ্কের। এদেরও কিন্তু আংশিক পাতনের মাধ্যমেই আলাদা করা সম্ভব। ছাত্রছাত্রীরা, এবার আমরা আলোচনা করব আংশিক পাতনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে। তোমরা ইতিমধ্যেই জানো যে পেট্রোল, ডিজেল, সিএনজি, এলপিজি এগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। এই সব পদার্থের ব্যবহার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন একদমই অচল। আর এই সব পদার্থগুলো আসে কোথা থেকে? খনিজ তেল থেকে। খনিজ তেল বা পেট্রোলিয়াম, যাকে তরল সোনা বলা হয়। এই পেট্রোলিয়াম আসলে কি, আগে আমরা সেটা জেনে নিই এবং তারপরে আমরা জানব কিভাবে আংশিক পাতন পদ্ধতি ব্যবহার করে এদের থেকে আমরা এই সব পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো পেয়ে থাকি। তাহলে দেখো তোমরা, C1 থেকে C40 পর্যন্ত কার্বন পরমাণু বিশিষ্ট হাইড্রোকার্বনের তরল মিশ্রণ হলো পেট্রোলিয়াম। তাহলে এখানে প্রথমেই তোমাদের প্রশ্ন হবে C1 আর C40 এই কথাগুলোর মানে কি? জৈব যৌগ সাধারণত কার্বন দিয়েই তৈরি হয়। এই জৈব যৌগের মধ্যে কার্বন পরমাণুর সংখ্যাকে এখানে 1 বা 40 দ্বারা চিহ্নিত করা হচ্ছে। এমন কোনো জৈব যৌগ যাতে একটি মাত্র কার্বন পরমাণু রয়েছে তাকে আমরা C1 দিয়ে ডিনোট করব। যদি এমন কোনো জৈব যৌগ হয় যাতে 10টি কার্বন পরমাণু রয়েছে তাকে আমরা C10 বলে ডিনোট করব। এবং কোনো জৈব যৌগ যাতে 40টি কার্বন পরমাণু রয়েছে তাকে আমরা C40 বলে ডিনোট করব। এইভাবে বিভিন্ন কার্বন পরমাণু বিশিষ্ট আলাদা আলাদা জৈব যৌগের একটি মিশ্রণ হচ্ছে আমাদের অপরিশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম থেকে বিভিন্ন জৈব যৌগকে আলাদা আলাদা করে বার করার জন্য আমাদের আংশিক পাতন পদ্ধতির ব্যবহার করতে হয়। যখন আমরা এই
পেট্রোলিয়াম বা অপরিশোধিত খনিজ তেলকে আংশিক পাতন স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করি, তখন আমরা প্রধানত চারটি অংশ পাই বা চারটি অবশেষ আমরা গ্রাহক পাত্রে পাই। কি কি সেগুলো? একটি অংশ হচ্ছে ক্রুড ন্যাপথা। ক্রুড ন্যাপথা, এরপরে আমরা পাই কেরোসিন বা প্যারাফিন অয়েল, এরপরে পাই ফুয়েল অয়েল বা ডিজেল, এছাড়া আমরা পাই অবশিষ্ট তেল বা রেসিডুয়াল অয়েল। তাহলে এবার আমরা দেখে নিই আংশিক পাতন স্তম্ভ এক্ষেত্রে কীরকমভাবে ব্যবহৃত হয় এবং পেট্রোলিয়াম পরিশোধনের টোটাল গঠন কাঠামোটি কীরকম। ছাত্রছাত্রীরা, এখানে যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিতে বোঝানো হয়েছে কিভাবে অপরিশোধিত খনিজ তেল থেকে আমরা বিভিন্ন পাতিত অংশ যেমন পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোল, কেরোসিন, ডিজেল পেয়ে থাকি। এই ছবিটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চলেছি। সবার প্রথমে তোমরা দেখো এখানে একটি হিটার রয়েছে। হিটার, এই হিটারের কাজ কি? আংশিক পাতনের ছবিটার কথা যদি তোমরা মনে করো, সেখানে তোমরা দেখবে বুনসেন বার্নার ছিল, যেটা আমাদের পাতন ফ্লাস্কে রাখা মিশ্রণকে উত্তপ্ত করতে ব্যবহৃত হচ্ছিল। এখানে হিটারের কাজও ঠিক সেটা। হিটার অপরিশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়ামকে উত্তপ্ত করতে ব্যবহৃত হয়। এরপরে এই উত্তপ্ত পেট্রোলিয়ামকে একটি আংশিক পাতন স্তম্ভের মধ্যে দিয়ে চালনা করা হয়। আগের ছবিতে তোমরা যে আংশিক পাতন স্তম্ভটা দেখেছিলে, তার থেকে এর গঠন প্রণালী কিছুটা আলাদা, তবে কাজ একদমই এক। এক্ষেত্রে কি হয়, ফ্লাস্কের বা এই আংশিক পাতন স্তম্ভের একদম নিচ থেকে উত্তপ্ত পেট্রোলিয়াম বা অপরিশোধিত খনিজ তেলকে চালনা করা হয়। এবার যখন এটা এই নিচ থেকে প্রবেশ করার পরে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে। এবার তুমি বলো যে এইখানে হিটার থেকে এর ডিস্টেন্স বা পাতন স্তম্ভের, আংশিক পাতন স্তম্ভের যত ওপরের দিকে তুমি যাবে, উষ্ণতা তত কমবে না বাড়বে? একটু ভাবো। ধরো আমার সামনে একটা আগুন জ্বলছে, আমি যদি আগুনের একদম সামনে থাকি আমার বেশি তাপ লাগবে, আমি যদি আগুন থেকে একটু দূরে চলে আসি আমার কম তাপ লাগবে। ঠিক সেরকমভাবেই যদি এই হিটারের কাছাকাছি আমি থাকি তাহলে এইখানে উষ্ণতা অনেক বেশি হবে, যদি আমি এই পজিশনে থাকি উষ্ণতা আরেকটু কম হবে, কারণ আমি হিটার থেকে দূরে চলে এসেছি। আর একদম যদি ওপরে থাকি তাহলে উষ্ণতা আরও কম হবে। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে এই আংশিক পাতন স্তম্ভ বা এই যে রিফাইনারি সিস্টেম, এর যত নিচে আমি থাকবো হিটারের কাছাকাছি তত উষ্ণতা বেশি হবে, ওপরের দিকে যত থাকবো উষ্ণতা কম হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার একটু ভালো করে মন দিয়ে শোনো। যখন এই নিচ থেকে উত্তপ্ত পেট্রোলিয়াম এই স্তম্ভের মধ্যে আসলো তখন কি হবে? সেটা উপরের দিকে ওঠার চেষ্টা করবে, আর যত উপরের দিকে উঠবে তত এর তাপমাত্রা কমতে থাকবে। কারণ কি? সে হিটার থেকে আরও দূরের দিকে যাচ্ছে, তাপমাত্রা কমবে। এবার তুমি ভাবো, ধরো এই যে অ্যাসফল্ট রয়েছে, এই অ্যাসফল্টের স্ফুটনাঙ্ক হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি এটা ধরে নিলাম, 150 কিন্তু নয়, ধরে নিলাম 150 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে পিচ্ছিলকারক তেল রয়েছে এর স্ফুটনাঙ্ক 140 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নিলাম। এই যে কেরোসিন রয়েছে এর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার যখন আমার এইখানে সমস্ত কিছু একসাথে আসলো, সমস্ত পেট্রোলিয়াম উত্তপ্ত অবস্থায় এখানে আসলো, তখন এর টেম্পারেচার ধরে নাও 160, মানে 160 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এটা ওপরের দিকে উঠতে শুরু করলো, যত উপরে উঠবে তত ঠান্ডা হবে, কারণ হিটার থেকে দূরত্ব বাড়ছে, এটা তো জানা কথা, ঠান্ডা হবে। ঠান্ডা হতে হতে যখন 160 থেকে টেম্পারেচার 150-তে আসবে তখন কি হবে? তখন এই যে অ্যাসফল্ট যেটার স্ফুটনাঙ্ক 150, সেই অ্যাসফল্টটা কিন্তু এই উত্তপ্ত খনিজ তেল বা পেট্রোলিয়াম থেকে আলাদা হয়ে ঘনীভূত হয়ে জমা হয়ে যাবে। ঠিক আছে, আরেকবার বলছি, যখন আমি এখান থেকে 160 ডিগ্রির উত্তপ্ত পেট্রোলিয়াম চালনা করব, সেটা ওপরের দিকে ওঠা শুরু হবে। যত ওপরের দিকে উঠবে এর টেম্পারেচার কমবে, 160 থেকে 158, 155, 152, 150। যেই 150-তে আসলো তখনই কি হবে?
অ্যাসফল্ট যার স্ফুটনাঙ্ক 150 ডিগ্রি সেন্টিগ্রেড সে তখন সেই মিশ্রণ থেকে ঘনীভূত হয়ে জমা হয়ে যাবে, আর আমরা এখানে অ্যাসফল্ট পেয়ে যাব। এবার বাদবাকি মিশ্রণ যেটা রইল সেটা আরও ওপরে উঠছে, এবার তাপমাত্রা আরও কমছে, 150 থেকে 150, 148, 145, 142, 140। যেই 140-তে চলে আসলো তখন এই যে পিচ্ছিলকারক তেলটা রয়েছে এই পিচ্ছিলকারক তেলটা ঘনীভূত হয়ে গেল, কারণ এর স্ফুটনাঙ্ক 140 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘনীভূত হয়ে তরল আকারে সে মিশ্রণ থেকে আলাদা হয়ে গেল। এরপরে টেম্পারেচার আরও কমছে, 130, 120, 110, 100। যেই 100 ডিগ্রিতে আসলো কেরোসিন যার স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড সে কিন্তু তখন মিশ্রণ থেকে আলাদা হয়ে আসলো। তাহলে তোমরা দেখতে পেলে এই আংশিক পাতন স্তম্ভের মধ্যে প্রথমে উত্তপ্ত অপরিশোধিত খনিজ তেল বা পেট্রোলিয়ামকে চালনা করা হয়। এই পেট্রোলিয়াম যত ওপরের দিকে উঠতে থাকে তত উচ্চ স্ফুটনাঙ্কের তরলগুলি ধীরে ধীরে ঘনীভূত হয় এবং গ্রাহক পাত্রে জমা হতে থাকে। এইভাবে যত মিশ্রণটি ওপরের দিকে উঠতে থাকে তত ক্রমহ্রাসমান স্ফুটনাঙ্ক হিসেবে তরলগুলি ধীরে ধীরে ঘনীভূত হয়ে এখানে গ্রাহক পাত্রে জমা হয়, এবং পাত্রের বা আংশিক পাতন স্তম্ভের একদম ওপরের অংশে সবচেয়ে কম স্ফুটনাঙ্কের যে অংশটি থাকে অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস সেটি কিন্তু সব শেষে আংশিক পাতন স্তম্ভের একদম ওপরের অংশে আমরা পেয়ে যাই। এবার এখানে একটি প্রশ্ন আসছে, যখন আমি তোমাদের আংশিক পাতনের টোটাল সেটআপটা দেখিয়েছিলাম সেখানে একটি শীতক বলে অংশ ছিল। সেই শীতকের কাজ কী ছিল? বাষ্পীভূত হওয়া তরলকে পুনরায় ঘনীভূত করা। তোমরা কি এখানে বলতে পারবে যে শীতক বা শীতক হিসেবে এখানে কোন অংশটি কাজ করছে? একটুখানি ভাবো। উত্তরটা হচ্ছে এই আংশিক পাতন স্তম্ভের চারপাশে উপস্থিত বায়ু বা পরিবেশ এখানে শীতক হিসেবে কাজ করে। আংশিক পাতন স্তম্ভের পাশে যে বায়ুটা রয়েছে বা বায়ুমণ্ডল যে রয়েছে সেই বায়ুমণ্ডলই হিটারের চারপাশ থেকে শুরু করে একদম ওপর অবধি অঞ্চলটিকে একটি হিটিং জোনে ভাগ করে দেয়। অর্থাৎ যত হিটারের কাছাকাছি অংশে মিশ্রণ থাকবে তার উষ্ণতা তত বেশি হবে, হিটার থেকে যত দূরে যাওয়া হবে তত আংশিক পাতন স্তম্ভের উষ্ণতা কিন্তু কমতে থাকবে, এবং এই হিটিং জোন তৈরি হয় বলেই ধীরে ধীরে বিভিন্ন অংশে বিভিন্ন তরল আমরা ঘনীভূত হয়ে পেতে থাকি। এবার তাহলে আমরা দেখে নিই পেট্রোলিয়াম বা অপরিশোধিত খনিজ তেলের আংশিক পাতনে প্রাপ্ত বিভিন্ন পদার্থগুলোকে। যেমন তোমাদের আমরা এই অংশের শুরুতেই বলেছিলাম যে পেট্রোলিয়াম বা অপরিশোধিত খনিজ তেলের আংশিক পাতনে মূলত চারটে জিনিস পাওয়া যায়। সেই চারটে জিনিস কি কি? সেই চারটে জিনিস হচ্ছে ক্রুড ন্যাপথা, কেরোসিন বা প্যারাফিন তেল, ফুয়েল অয়েল বা ডিজেল এবং অবশিষ্ট তেল। এক্ষেত্রে কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই চারটে জিনিস বা এই চারটে পদার্থই কিন্তু ঘনীভূত হয়ে জমা হয়। এছাড়া আরেকটা অংশ থাকে যেটা ঘনীভূত হয় না। সেই অংশটা কি? সেই অংশটা হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। এটি ঘনীভূত কখনোই হয় না, এটি একদম পাত্রের সর্বশেষ অংশ থেকে মানে একদম ওপরের অংশ থেকে বেরিয়ে এসে আলাদা জায়গায় জমা হয়। তাহলে যে অংশগুলো ঘনীভূত হয় হয়ে আলাদা আলাদা গ্রাহক পাত্রে জমা হয় তাদের সম্পর্কে একটু আলোচনা করে নিই। এই আলোচনা প্রসঙ্গে আমি আরেকটা জিনিসও বলবো, আশা করি তোমাদের পাশে এই মুহূর্তে নবম শ্রেণীর ছায়া ভৌতবিজ্ঞান ও পরিবেশ বইটি খোলা রয়েছে, সেখানেও ঠিক তোমরা এই চার্টটি কিন্তু দেখতে পারবে। আমি বলবো যে তোমরা সেই চার্টটি ভালো করে ফলো করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ সর্বপ্রথম এখানে যে অংশটা আমরা পাই সেটা হচ্ছে অবশিষ্ট তেল বা রেসিডুয়াল অয়েল। এই অংশটি কোথা থেকে পাওয়া যায়? সর্বদা দেখো এই অংশটি 400 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরেই ঘনীভূত হয়ে যায়। মানে কি? মানে হচ্ছে এই অংশে যেসব তেলগুলো আমরা পাই যেমন লুব্রিকেটিং অয়েল, ভ্যাসলিন, প্যারাফিন, মোম, অ্যাসফল্ট বা পিচ, পেট্রোলিয়াম কোক, এদের মধ্যে বেশিরভাগেরই স্ফুটনাঙ্ক 400 ডিগ্রির বেশি। তাই জন্য যখন উত্তপ্ত খনিজ তেল সেই আংশিক পাতন স্তম্ভে প্রবেশ করে তাপমাত্রা 400 ডিগ্রির নিচে নেমে আসলেই এরা ঘনীভূত হয়ে যায় এবং আলাদা আলাদাভাবে গ্রাহক পাত্রে জমা হয়। সেই সঙ্গে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কোন কোন অয়েলের বা কোন কোন অংশে কতগুলো করে কার্বন পরমাণু বিশিষ্ট যৌগ থাকে। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে এখানে বলি, প্যারাফিন মোম
সেই প্যারাফিন মোমে যে জৈব যৌগগুলো উপস্থিত তাতে সাধারণত 20 থেকে 30 কার্বন পরমাণু বিশিষ্ট জৈব যৌগ থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমরা এখানে এদের ব্যবহারও দেখতে পাচ্ছ, কয়েকটা ব্যবহার আমরাও দেখে নিই। ভ্যাসলিন, এটা তো তোমরা সবাই জানো ভ্যাসলিনের ব্যবহার। ওষুধ বা ক্রিম প্রস্তুতিতে ভ্যাসলিন ব্যবহৃত হয়, শীতকালে আমরা এটা খুব বেশি পরিমাণে ব্যবহারও করি। সেই সঙ্গে সঙ্গে লুব্রিকেটিং অয়েল, এটি পিচ্ছিলকারক তেল হিসেবে ব্যবহৃত হয়। কোথায়? যানবাহনে। দেখবে যানবাহনের মধ্যে আমরা গিয়ার অয়েল, মোটর অয়েল এরকম করে আলাদা আলাদা জিনিস কিন্তু ব্যবহার করি। এছাড়া গ্রিজ, সেগুলোও কিন্তু এক এক ধরনের পিচ্ছিলকারক পদার্থ, যা এই পেট্রোলিয়ামের আংশিক পাতনেই কিন্তু আমরা পাই। এছাড়া কি রয়েছে? ফুয়েল অয়েল বা ডিজেল, এটা সম্পর্কে তো আলাদা করে কিছু বলারই নেই, তোমরা সবাই জানো। ফুয়েল অয়েল পাওয়া যায় প্রায় 280 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে। এতে 15 থেকে 18 কার্বন বিশিষ্ট জৈব যৌগ উপস্থিত থাকে এবং এর ব্যবহার কি? ইঞ্জিনের জ্বালানি লুপে, গ্যাসোলিন প্রস্তুতিতে ইত্যাদি। এরপরে আছে প্যারাফিন অয়েল, যেটি পাওয়া যায় 180 থেকে 280 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। এতে লক্ষ্য করে দেখলে তোমরা দেখতে পাবে এতে 12 থেকে 15 কার্বন বিশিষ্ট জৈব যৌগ উপস্থিত থাকে এবং এটিও জ্বালানি রূপেই ব্যবহৃত হয়। এছাড়া রয়েছে ক্রুড ন্যাপথা। ক্রুড ন্যাপথার মধ্যেও আবার 3টে ভাগ রয়েছে, যেমন পেট্রোলিয়াম ইথার, বেনজাইন এবং পেট্রোল বা গ্যাসোলিন। এর মুখগুলোর স্ফুটনাঙ্ক তোমরা যদি দেখো তাহলে মোটামুটি 30 থেকে 90 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং এখানে প্রায় 5 কার্বন থেকে 7 কার্বন বিশিষ্ট আমরা জৈব যৌগ উপস্থিতি দেখতে পাই। এবং এইগুলো কীরকম না, পেট্রোলিয়াম ইথার দ্রাবক হিসেবে, বেনজাইন পোশাকের ড্রাই ক্লিনিংয়ে, এবং পেট্রোল তো তোমরা অবশ্যই জানো যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আর একটা জিনিস যেটা পড়ে থাকলো, যেটা আমি তোমাদের একদম প্রথমেই বলেছিলাম, যে অংশটা এখানে ঘনীভূত হয় না, একদম উপর থেকে বেরিয়ে আসে, অর্থাৎ পেট্রোলিয়াম গ্যাস। এই পেট্রোলিয়াম গ্যাসে সাধারণত 1 থেকে 4 কার্বন পরমাণু বিশিষ্ট জৈব যৌগ থাকে এবং এর স্ফুটনাঙ্ক দেখো ঘরের উষ্ণতার কাছাকাছি, প্রায় <30 ডিগ্রি। এই জন্যই এটি কিন্তু সাধারণ উষ্ণতাতেও গ্যাসীয় অবস্থাতেই থাকে এবং এই কারণেই এটি আলাদা করে ঘনীভূত হয় না। এর যদি ব্যবহারের কথায় আসো তাহলে এটি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কার্বন ব্ল্যাক ও বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতিতেও কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা কি জানলাম? আংশিক পাতন পদ্ধতির মূল নীতি, আংশিক পাতনের সেটআপ, পাতন স্তম্ভের ব্যবহার, আংশিক পাতন পদ্ধতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োগ পেট্রোলিয়াম পরিশোধন এবং পেট্রোলিয়াম পরিশোধনের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন যৌগ, তাদের শ্রেণীবিভাগ এবং তাদের ব্যবহার সম্পর্কে। ভৌতবিজ্ঞান বিষয় সংক্রান্ত এরকম আরও অনেক মজার ভিডিও দেখার জন্যে তোমরা ছায়া প্রকাশনের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এছাড়া আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবে। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।